শেষ ৮ নিশ্চিতের মিশনে রাত ২টায় ব্রাজিল নরওয়ে মুখোমুখি। জয় দিয়ে ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ভোরে মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে ব্ল্যাক। প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে আলোচনার সমালোচনা চলছে। সম্পদ বেড়েছে ৮ গুণ, নিজ নামে কিনেছেন ২৪২ শতক জমি। শিবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সবাইকে যে জোর জুলুম করে সেই রকম না, কিন্তু তাদের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলো অভাব তো তাকে পূরণ করতে হবে। আমার লিমিটেড কোম্পানি, তো আমি আর ওই কোম্পানির মধ্যে নাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআর সহ সব বাহিনীকে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, নিরাপত্তার চাদর যেন জনবিচ্ছিন্নতার কারণ না হয়। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। প্রেসিডেন্ট, স্পিকার ও ৩ ছেলের অংশগ্রহণ। দেশ জুড়ে মাতম আহাজারি। বরিশালে ব্যবসায়ীকে মারধর করে চেক ও স্টাম্পে স্বাক্ষর নেয়ার ভিডিও ভাইরাল। অভিযুক্ত গ্রেফতার। স্টাম্প বের করে এক সেটে ৩ পাতা, ৬টা পাতা আমার স্বাক্ষর নিল। তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। টেকনাফে বিএনপি নেতা ও সহযোগীদের মারধরে কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ। ওরা আমাকে হামলা করতে আইসে, তারপর আমার ভাই হয়েছে, খুন হয়েছে। গত মাসে মামলা করছে, ওই মামলাটা এখনো চলমান আছে। তো ওই বিষয়ে কালকে তদন্ত করার কথা ছিল, তো এর আগে ঘটনাটা ঘটছে। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। হঠাৎ অসুস্থ হয়ে মিরপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতেই জানাবো ফিফা বিশ্বকাপের খবরাখবর। শেষ ৮ নিশ্চিতের মিশনে আজ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। জয় দিয়ে ভাইকিংসদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ইনজুরির কারণে খেলা হবে না পাকেতার, তবে অ্যাভেলেবেল থাকছেন রাফিনিয়া। এ ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। বিপরীতে আর্লিং হালান্ডে ভর করে জয়ের স্বপ্ন নরওয়ের। বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দুদল। শেষ ৮-এ টিকিট পেতে একটা জুজু কাটাতে হবে ব্রাজিলকে, আর সেটি বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষের জুজু। সবশেষ 5 বিশ্বকাপের নকআউট থেকে সেলেসাওদের বিদায় নিশ্চিত হয়েছে কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি 4 দেখায় 2টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। ইতিহাস ও পরিসংখ্যান যখন পুরোপুরি বিপক্ষে কথা বলছে, তখন লাতিন জায়ান্টদের বাড়তি দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন রাফিনিয়া, মিলবে না লুকাস পাকেতার সার্ভিস। বিকল্প হিসেবে মার্তিনেল্লি ও রায়ানেই আস্থা কোচ কার্লো আনচেলত্তির। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। নরওয়ে বধে সেলেসাওদের মূল ভরসা হবেন ভিনিসিয়াস জুনিয়র। আসরে এখন পর্যন্ত 4 গোল ভিনির। সব মিলে গতিময় উইং ও 1-to-1 ড্রিবলিং স্কিলে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙাই হবে ব্রাজিলের পরিকল্পনা।
আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিপক্ষের শক্তির কথাটাও মাথায় রাখতে হবে, কারণ প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা সবসময় বিবেচনায় রাখতে হয়। তবে মূল লক্ষ্য থাকবে ম্যাচে আমরা ঠিক কী ধরনের আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তার উপর। রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে, সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ থাকতে পারে। পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বললেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সতর্ক ভূমিকায় নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও বড় পরাজয় জুটেছে ফ্রান্সের বিপক্ষে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে মিলাচ্ছে 16-এর টিকিট। যে যাত্রার কাণ্ডারি 5 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা আর্লিং হল্যান্ড। তবে উড়ন্ত ছন্দে থাকা ভিনিসিয়াসকে বোতলবন্দি করে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় নরওয়ে। আমি এখনো বলবো যে ব্রাজিলই ফেভারিট, তবে আমি এটাও বলেছি যে তারা একদম আকাশচুম্বী বা অনেক ফেভারিট তেমনটা কিন্তু আমার মনে হয় না, যেটা হয়তো তারা কয়েক বছর আগে বা 2-3-4 বছর আগে ছিল। এখন আমাদের কথা যদি বলি, আমরাও কিন্তু দীর্ঘ সময় ধরে খুব চমৎকার একটা ফর্মে আছি। আমাদের নিজেদের ওপর দারুণ আত্মবিশ্বাস আছে। হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরো দুর্বল করার পরিকল্পনা নরওয়ের। পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান করতে চায় ইউরোপ প্রতিনিধিরা। নরওয়ের বিপক্ষে যেমন কখনোই জিততে না পারার একটা পরিসংখ্যান আছে ব্রাজিলের, তেমনি 2006 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরের নকআউট পর্বে সেলেসাওদের বিদায় নিতে হয়েছে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলে। তবে এর আগের আসরগুলোতে তাদের ডাগআউটে কখনোই কোনো ইউরোপিয়ান কোচ ছিল না। এবার আছেন কার্লো আনচেলত্তি। তাকে দিয়েই সেই ইতিহাস পাল্টাতে চাইবে সেলেসাওরা। বিপরীতে চাপমুক্ত হয়ে ব্রাজিলকে হারানোর লক্ষ্য নরওয়ের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বকাপের শেষ 16তে মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে ইংল্যান্ড। আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার ভোর 6টায়। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সবশেষ 4 দেখাতেই জয় পেয়েছে 3 লায়ন্স। তবে আজটেকা স্টেডিয়ামের গল্প রয়েছে ভিন্ন। 89 ম্যাচে মেক্সিকোর হার মাত্র এখানে 2টি। বিশ্বকাপে এই মাঠে 10টি ম্যাচের একটিও হারেনি তারা। এবারের বিশ্বকাপেও 4 ম্যাচে এখনো কোনো গোল হজম করেনি হাভিয়ে আগিয়েরার দল। অন্যদিকে আজটেকায় রয়েছে ইংল্যান্ডের তিক্ত স্মৃতি। 1986 বিশ্বকাপে এই মাঠেই ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এছাড়া ম্যাচের দিন রয়েছে ঝড়ের পূর্বাভাসও। ম্যাচের আগে হ্যারি কেইন, বেলিংহামদের ঘুম হারাম করল মেক্সিকানরা। টিম হোটেলের সামনে স্লোগান, হর্ন আর আতশবাজির পাগলামি ঠেকাতে পুলিশের ব্যারিকেড। ইংলিশদের ভয়ে ধরাচ্ছে 40 বছর আগের এক ভূত। এই মাঠেই ম্যারাডোনার আলোচিত হ্যান্ড অফ গড গোলের ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। তবে সব ছাপিয়ে ইংল্যান্ডের বড় পরীক্ষা নেবে মেক্সিকো সিটির উচ্চতা। যে সমস্যা মোকাবেলায় ভায়াগ্রা খেয়ে মাঠে নামতে পারেন হ্যারি কেইনরা, বলছে দ্য সান। মেক্সিকো সিটির হোটেল ম্যারিয়টের সামনে মেক্সিকান সমর্থকদের এই পাগলামির পেছনে একটাই উদ্দেশ্য, ম্যাচের আগে হ্যারি কেইন, জুড বেলিংহামদের রাতের ঘুম হারাম করা। এর আগে শেষ 32-এর ম্যাচের আগেও একই কাণ্ড তারা ঘটিয়েছিল ইকুয়েডরের সাথেও। কিন্তু পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশও ছিল সতর্ক। ইংলিশ টিম যে হোটেলে অবস্থান করছিল তার চারপাশে রাতারাতি লোহার ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ, যাতে কোনো মেক্সিকান সমর্থক হোটেলের ধারে কাছেও ঘেঁষতে না পারে। তবুও মেক্সিকানদের আটকানো দায়। ব্যারিকেডের বাইরেই জড়ো হতে থাকে ছোট ছোট গ্রুপ। সারা রাত তারা সুযোগ খুঁজেছেন বিশৃঙ্খলা তৈরি করার। শুধু মেক্সিকানদের এই জ্বালাতন নয়, শেষ 16 লড়াইয়ের আগে ইংল্যান্ড নানা কারণেই কোণঠাসা। মেক্সিকো ম্যাচে ইংল্যান্ডের বড় শত্রু হতে পারে উচ্চতা। মেক্সিকো সিটির গড় উচ্চতা প্রায় 7,500 ফুট, আর আজতেকা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উপরে, যেখানে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 20-25% কম হওয়ায় শ্বাস প্রশ্বাসেও তৈরি হবে সমস্যা। এত বেশি উচ্চতায় খেলোয়াড়দের শারীরিকভাবে মানিয়ে নিতে অন্তত 2 সপ্তাহ সময় প্রয়োজন। ইংল্যান্ড পেয়েছে মোটে 2 দিন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, উচ্চতাজনিত শারীরিক সমস্যা মোকাবেলায় ইংল্যান্ড ফুটবলাররা ভায়াগ্রা সেবন করতে পারেন। যখন কোনো অ্যাথলিট অতিরিক্ত উঁচুতে খেলেন তখন বাতাসে অক্সিজেনের ঘনত্ব কম থাকায় ফুসফুসে রক্ত সঞ্চালনের অতিরিক্ত চাপ পড়ে। এই ওষুধের মূল উপাদান সিলডেনাফিল এই চাপ কমিয়ে ফুসফুসে অক্সিজেন সরবরাহের গতি বাড়ায়। কোনো প্রকার যৌন উদ্দীপনা ছাড়াই এটি কেবল হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালনের সহায়ক হিসেবে কাজ করবে। নিষিদ্ধ ড্রাগের তালিকায় না থাকায় এটি ব্যবহারেও কোনো আইনি বাধা নেই। মেক্সিকো এবার দারুণ ছন্দে। 40 বছরে তারা প্রথম জয় পেয়েছে নকআউটে। 4 ম্যাচে গোল হজম করেনি একটিও। আজতেকায় মেক্সিকোর রেকর্ডটাও অবিশ্বাস্য। 89 ম্যাচে হার মাত্র 2টি, আর বিশ্বকাপের 10 ম্যাচের কোনোটিতেই এল ট্রাই হারেনি এই মাঠে। ইংলিশদের তাড়া করছে আরও এক 40 বছরের পুরনো ভূত। 86 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরিতে আর্জেন্টিনার বিপক্ষে এই মাঠেই হেরেছিল ইংল্যান্ড। রেকর্ড পরিমাণ জার্সি আর পতাকায় ছেয়ে গেছে মেক্সিকো। বাদ যাচ্ছে না পোষা প্রাণীও। প্রায় 80,000 মেক্সিকান সমর্থক গলা ফাটাবেন আজতেকা স্টেডিয়ামে। তবে এর আগে আছে প্রকৃতির গর্জনও। এরই মধ্যে ভারী বর্ষণে মেক্সিকো সিটির অনেক রাস্তাই হয়েছে প্লাবিত। তবে সব বাধা পেরিয়ে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় এই স্টেডিয়াম অপেক্ষায় আরও এক রোমাঞ্চের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বগুড়ার শিবগঞ্জের জন্য বরাদ্দ এবং প্রতিমন্ত্রী শাহ আলমের নামে 242 শতক জমি ক্রয় ঘিরে বিতর্কের উৎস কি? অভিযোগ, ক্ষমতা পাবার পর নিজ নামে কিনেছেন জমি। 3টি ইউনিয়নের নামকরণের ক্ষেত্রেও করেছেন স্বজনপ্রীতি। বিষয়গুলো নিয়ে সরেজমিন অনুসন্ধান করেছেন সহকর্মী আখলাকুস সাফা। প্রতিমন্ত্রীর সঙ্গেই খোলাখুলি কথা বলেছেন। তার দাবি, বিষয়গুলো রাজনৈতিক ষড়যন্ত্র। অস্বীকার করেছেন সব অভিযোগ। সহকর্মী ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে দেখুন বিস্তারিত। বগুড়ার নতুন উপজেলা মোকামতলা। এখানকার লস্করপুর কাশীপুর মৌজার 242 শতকের এই জমির মালিক কে? শালম জমি কিনছে। এখানে অনেক যে লোকজন উনি আসছিল, এখানে উপজেলা হওয়ার কথা। কালকেও শুনলাম যে আরও কিনবি, উপশহরের জন্য কিনবি, বা ওই সামনে যদি পায় মিশালম কিনবি। বর্তমানে এই জমির বাজার মূল্য শতক প্রতি 2.5 লাখ টাকা। স্থানীয় মঞ্জুর রায়হান রোজের কাছ থেকে এই জমি কেনা হয় 6 কোটি টাকায়। এপ্রিলের শেষ দিকে জমিটি কেনা হয়েছে মীর শাহ আলমের নামে, যখন তিনি প্রতিমন্ত্রী। বিএসটি মানুষ মারা যায়, তা যাওয়ার পরে এখন তার বেড়া থাকে, তো কয়েক বছর খাইল। এবারে হঠাৎ করে শুনি যে বিক্রি হয়ে গেছে। বলে লেছে কি, হ্যাঁ, মীর শাহ আলম বলে লেছে 7.5 বিঘা, আর ওইদিকে 2.5 বিঘার মতন রাস্তা সহ, রাস্তা মেন রাস্তা পর্যন্ত ওইদিকে রাস্তার জন্য এই মোটা 2.5 বিঘা কেনা, তাতে ওই মোটামুটি 10 বিঘার মতন সম্পত্তি। বগুড়ার শিবগঞ্জে একটি হেলিপ্যাড বানানো হয়েছে, যার খরচ 1,90,00,000 টাকা। জেলা পরিষদের অনুকূলে বিশেষ বরাদ্দে হচ্ছে এই হেলিপ্যাড। 4 জুন এ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। হেলিকপ্টার নামবি, সেজন্য করেছে। হেলিকপ্টারে কে আসবে? এখন কে মন্ত্রী আসবে? মন্ত্রী শালম আসবে এখানে। তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, এই জায়গা থাকবি, অফিস ঘর করবি, আর লোকজন থাকবি। মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির মাজার। নারী মুসল্লিদের বিশ্রামের জন্য সেখানে শেড নির্মাণ করতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী ও মাজার কমিটির উপদেষ্টা মীর শাহ আলম। এজন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করান 74 লাখ টাকা। অথচ সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় যে কোনো ধরনের স্থানীয় অবকাঠামো নির্মাণে প্রত্নতত্ত্বের আপত্তি আর বিষয়টি গণমাধ্যমে চলে আসায় এখন সে কাজ বন্ধ। পাগলা পাগলের থাকার জায়গা হয়তো, আর অন্য লোকজন আবাসিক লোকজন তো আসে জায়গার পায় না হুট করিয়া, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয় কাজ হবে এটা জানেন, কিন্তু এটা ডিজাইনটা সম্পর্কে হয়তো কারো এটা জেলা পরিষদ ডিজাইনটা তাদের কাছে ডিজাইনটা আছে, এবং ঠিকাদার যে কাজ করছে তারাই হয়তো জানে। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা শিবগঞ্জে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদ, অডিটোরিয়াম, নারী পুরুষের জন্য আলাদা ক্রীড়া একাডেমি। যেসব রাস্তা এতদিন ছিল আধা কাঁচা, সেগুলোর ইটের সোলিংয়ের কাজে বরাদ্দ দেওয়া হয়েছে 3 কোটি টাকা। যদিও এলাকার মানুষ চান পাকা রাস্তা। গাড়ি লাইন যাবে, পাকায় ভালো হয়, ঢালাই দেওয়াটা উত্তম। হয়তো ব্লকে একটা উল্টে গেল, গাড়ি ঘোড়া যাতায়াত করতে আরো অসুবিধা বেশি হয়। বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি 74 কোটি টাকার প্রকল্প শুধু প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে গেছে বলে অভিযোগ। আরও বলা হয়, ঘুরে ফিরে ঠিকাদারির কাজ পেয়েছে তার ছেলে সহ নিকটজনেরাই। কাজ করতেছে, অনেকেই করতেছে, এবং সবাইকে যে জোর জুলুম করে সেই রকম না।
আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাদের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি নিজেও ঠিকাদার, আজ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত লাইসেন্সে কোনো কাজ করতে, আমরা কিনে কাজ করতেছি। হয়তো কেউ কাজ পেলো, যদি আমরা বলে কয়ে যদি দেয়াইতে দিল, না দিলে নাই। যদিও এলাকার মানুষ বলছেন এ বরাদ্দ পর্যাপ্ত নয়, তাদের আরও দরকার, কারণ 17 বছর এ এলাকা ছিল ন্যূনতম উন্নয়ন বঞ্চিত। আমাকে এটা উদ্যোগ নিয়েছে যেটা উন্নয়ন করলো, আগে তো কিছুই হয়নি। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেকটা মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলি অভাব তো তাকে পূরণ করতে হবে। বরাদ্দটা এখানে প্রপার ইউজ করা হয়, এটা আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। কিন্তু যদি জনস্বার্থে ব্যবহার না হয় বা এটা কুক্ষিগত হয়ে যায় দলীয়ভাবে, তাহলে এটা। উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে প্রশ্ন, লটারি পদ্ধতি হওয়ার পরও কাজগুলো কেন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে? ওনার ছেলের যে নামে যে লাইসেন্সটা রয়ে গেছিল, অনেকেই তার রাজনৈতিক কর্মীরা ব্যবহার করতেছে। ওনার হয়তো মানা করা উচিত ছিল, আগে থেকে মানা করা উচিত ছিল, উনি হয়তো বুঝতে পারে নাই। আগে হয়তো সে আমার গাবতলী বা আমার সিরাজগঞ্জ বা শেরপুরের লোক আশা করতো, এখন এরা চায় আমরাই করব। এই একটা থাকে, এখানে মন্ত্রীর কোনো সে থাকে না। মন্ত্রী হয়তো রিকোয়েস্ট করে যে কাজটা পাইছে সে মির্জা কনস্ট্রাকশন সিরাজগঞ্জ, হয়তো এই ভদ্রলোক বলতে যে আপনার নামেই হোক, আপনার ইতেই হোক, কাজটা আমি করি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, উন্নয়ন কাজ বন্টনে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব নেই। প্রভাব বলতে তো আপনার ওইভাবে যে সিনিয়ে নেবে বা নিজেটা, ওটা তো কোনো প্রভাব না। তদবির তো এটা থাকতেই পারে। আমিও যখন আমার তদবির যদি বলি যে স্যার আমার এখানে ভিতরে মসজিদটা লাগবে, এই তদবির, এটা তো আর অন্য কিছু না। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শুরু 3টি নতুন ইউনিয়ন নিজ বংশ ও ছেলেদের নামে নামকরণ করা নিয়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণশুনানির আয়োজন পরিণত হয় স্বতঃস্ফূর্ত ভোটাভুটিতে। নিজেদের ইউনিয়নের নাম এখন নিজেরাই ঠিক করছেন এলাকাবাসী। নাম কি চান ইউনিয়নের? রহবল চাই। এখন যেটা দিছিল ওইটা চান নাই? না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। ইউনিয়নের নাম কি চান? রহবল। রহবল চান? রহবল। সবাই রহবল চান? এছাড়া এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিজের নামে করার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলোর বেশিরভাগই তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে নামকরণ করা। মীর শাহে আলম তখন আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে 2009 সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। স্থাপিতগুলো তো অনেক আগে, 11, 12 কলেজ স্কুলগুলো 3, 4 এগুলো তো অনেক আগে। আপনি বাড়ির নেম প্লেটটাই দেখেন 2005 সাল। রাস্তাঘাট রিপেয়ার হচ্ছে, স্কুল টিস্কুল তো আছে আমাদের পারিবারিকভাবে এগুলো স্কুল আছে। সঠিক বেঠিক মিলিয়ে এসব অভিযোগের জবাব চাই আমরা প্রতিমন্ত্রীর কাছে। তার দাবি, এগুলো বগুড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যেটুকু উন্নয়ন, এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার 7 MP সবসময় বলতে থাকবো ইনশাল্লাহ। লাস্ট 3-4 মাসে কি আপনার নামে কোনো জমি কেনা হয়েছে? মোকামতলায় 242 শতক রোজ নামে কারো কাছ থেকে? আমার নামে ঠিক না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে। আমার ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবং আগে পরে কেন, জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই, কারণ আমার লিমিটেড কোম্পানি তো, আমি আর ওই কোম্পানির মধ্যে নাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। অথচ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় মীর শাহে আলমের নিজের স্থাবর সম্পদ ছিল মাত্র 31.13% জমি। তার স্ত্রীর নামে 26% আর নির্ভরশীল 2 ছেলে মেয়ের কোনো জমিই ছিল না। প্রতিমন্ত্রী হওয়ার পর গেল 3 মাসে স্থাবর সম্পদ বেড়েছে 8 গুণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ। নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে সরকার প্রধানকে দূরে ঠেলে না দেয়, সেদিকে লক্ষ্য রেখে পিজিআর সদস্যদের নিরাপত্তা কৌশল বিন্যাসের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, সশস্ত্র বাহিনীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত সুশৃঙ্খল ও পেশাদার সামরিক ইউনিট 1975 সালের 5 জুলাই গঠিত হওয়ার পর থেকে এই রেজিমেন্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে গুরুদায়িত্ব পালন করে আসছে। বিশেষায়িত এই বাহিনীর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনী, বিমান বাহিনী প্রধান ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী। এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নানা কারণে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে সেদিকে লক্ষ্য রাখতে পিজিআরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশের সার্বভৌমত্ব আর হুমকির মুখে পড়বে না। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। পরে পিজিআর সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। আমি আশা করি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দলীয়ভাবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধের পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগও থাকবে। 5 আগস্টের পর সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার, যা এখনও বহাল। যদিও বিদেশে অবস্থান করেই বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ নানা বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ খোদ শেখ হাসিনার বিরুদ্ধে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষ স্বীকার না করে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। দ্রুতই দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। এদিকে বিগত 15 বছরে সামগ্রিক মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্তে অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। ব্যক্তিকে যেমন সাবস্টিটিউট সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের
সম্পত্তি ব্যান করা যাবে, সংগঠনটিকে ব্যান করা যাবে। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার একবার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ফের বিচার সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানালেন, প্রধানমন্ত্রী হিসেবে বিচার হয়েছে, এবার দলীয় প্রধান হিসেবে বিচার হবে। সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা। গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তার অঙ্গ সংগঠন, যা ট্রাইব্যুনালে প্রমাণিত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ পরিবারগুলো ভালো নেই। মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ 2 বছর না পেরোতেই কেউ খোঁজ খবর নেয় না। কষ্ট আর অভিমান নিয়ে কাটছে দিন। পুলিশের দাবি, প্রতিটি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ দিকে। চট্টগ্রামের লালখান বাজারে ছোট্ট এই ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন জুলাই আন্দোলনে শহীদ ওমর ফারুকের স্ত্রী। স্বামী নিহতের পর থেকে তিনি 2 সন্তানের বাবা, তিনিই মা। সেটা হয়তো আমার শ্বশুরের সাথে করে। 16 জুলাই 2024 সালে আন্দোলনে উত্তাল মুরাদপুর। সেই পথ দিয়ে দুপুরে ভাত খেতে দোকান থেকে বাসায় যাচ্ছিলেন কাঠমিস্ত্রি ফারুক। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। স্বজনরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় সে বছর মামলা করলেও নেই কোনো অগ্রগতি। সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান পরিবারটি। যে প্রথম মৃত্যুবরণ করেছে সে বিচারের এখনো শেষ মূলত হয় নাই, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় দাফেরগুলা এখন আদৌ হবে কিনা সেটাও বিশ্বাস নেই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে প্রকৃত আসামি তার বিচারটা যাতে দ্রুতই হয়। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়, তো সবার বাবা তো সবাইকে ঘুরতে নিয়ে যায়। এখন তো আমার বাবা নাই, যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। একই দিন আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার পর 77 জনের বিরুদ্ধে মামলা করলেও অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইল না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। আমাদের তো নাই, আমাদের তো কোনো খোঁজখবর নেই। এখন আমার সন্তানের বিচার আমি চাইবো না, পাইবো না, এটা তো এই রাষ্ট্রের কাছে আমার চাওয়া যেন এই তদারকি করে এর বিচারটা যেন করা হয়। সিএমপির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 14টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 2 বছরে একটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 2 মাসের মধ্যে মার্ডার কেস যেগুলো আছে, গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্ত কাজ প্রায় শেষ হয়ে যায়। যেহেতু মামলাগুলি স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কেউ নিরপরাধ কোনো ব্যক্তি যেন সাজা না পায়। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম জেলা ও মহানগরে অন্তত 12 জন প্রাণ হারায়। এর মধ্যে ওয়াসিম আকরাম, হৃদয়চন্দ্র তরুয়া ও ইমন অন্যতম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে নামে মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখে পরিবারের সদস্যরা অংশ নেয় জানাজায়। ছিলেন প্রেসিডেন্ট, স্পিকার, প্রধান বিচারপতি সহ শীর্ষ কর্মকর্তারা। প্রিয় নেতার শোকে মাতম করছেন ইরানিরা। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এ যেন জনসমুদ্র। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সের আশপাশে নেই তিল ধারণের ঠাঁই। যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। রোববার স্থানীয় সময় সকালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মানুষের এই ঢল। জানাজায় ইমামতি করেন শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। এদিন সর্বোচ্চ নেতা ছাড়াও তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের নিহত অন্যান্য সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়েছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন আলী খামেনির 3 ছেলে। তবে নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। খামেনির জানাজায় একসাথে দেখা গেছে ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তিত্বদেরও। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের কালিবাফ, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি অংশ নেন শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতায়। ছিলেন IRGC প্রধান আহমেদ ভাহিদি, কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার কফিন উন্মোচনের পর শুক্রবার শতাধিক দেশের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান খামেনিকে। এরপর প্রিয় নেতাকে বিদায় জানাতে শনিবার থেকে গ্র্যান্ড মোসাল্লা সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় লাখ লাখ ইরানি। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজা শেষে এখনও চলছে শোকের মাতম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার দাবিও জানাচ্ছেন তারা। তেহরানে খামেনির জন্য শোক মিছিল হবে সোমবার। সেখানে কোটির বেশি মানুষের অংশ নেওয়ার কথা। এরপর কোম হয়ে মরদেহবাহী কফিন নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। 7 দিনের বিদায় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই জন্মভূমি মাশহাদে ইমাম রেজার মাজারে হবে দাফন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে জোর করে একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে হামলাকারীরা। সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে চলছে তোলপাড়। পুলিশ এরই মধ্যে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে। লিটুর দাবি তারা ব্যবসায়িক অংশীদার। পুলিশও বলছে তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে। 27 জুন সন্ধ্যা 7:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায় বরিশাল শহরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং কোম্পানি নামে প্রতিষ্ঠানে প্রবেশ করে কয়েকজন। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে স্বাক্ষর নেয় হামলাকারীরা। ঘটনাটির ফুটেজ ভাইরাল সামাজিক মাধ্যমে। হামলার শিকার আব্দুল আজিজের দাবি, শহরের কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুর নেতৃত্বে চালানো হয় হামলা। মারধরের এক পর্যায়ে তার কাছ থেকে 2টি চেক ও কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় লিটু। মারধর শুরু তার একটা নতুন কৌশল হয়ে সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া। একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্ট্যাম্প বের করলো। স্ট্যাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল। এরই মধ্যে হামলাকারী লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। লিটুর দাবি, তিনি সহ কয়েকজন অগ্রণী হাউজিং কোম্পানির পরিচালক, কিন্তু ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তাদের ঠকিয়ে আসছেন। গত 3-4 বছর যাবৎ কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে আমরা সবাই ভুক্তভোগী। হামলার সাথে যুবদলের নাম আসায় বিব্রত সংগঠনের হাইকমান্ড। পরবর্তীতে সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত নন মোস্তাফিজুর রহমান লিটু। আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। হামলা করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। সে ক্রিমিনাল অফেন্স করেছে, সেখানে অপরাধ অবশ্য সংগঠিত হয়েছে এবং আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। হামলাকারী মোস্তাফিজুর রহমান লিটুর বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এদিকে কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা ও তার সহযোগীদের হামলা ও মারধরে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। হামলায় নিহতের ভাইসহ আরও 3 থেকে 4 জন আহত হয়েছেন।
টেকনাফের মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী শফিউল্লাহ শফি গেল ২৬ জুন সাবরাঙের এক মেয়ের সাথে এনগেজমেন্ট হয় তার। কদিন পর বিয়ের পিঁড়িতে বসার কথা, কিন্তু জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার ও স্বজনদের অভিযোগ, ৮ বছর ধরে তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ রেখেছেন প্রতিবেশী ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল আহমদ ও তার সহযোগীরা। পথ খুলে দিতে চাঁদাও দাবি করেন। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টাও করা হয়। ২ মাস আগে নিহত শফির প্রবাসী বড় ভাই দখলদারদের বিরুদ্ধে এসে মামলা করেন। এরই জের ধরে হামলার ঘটনা বলে অভিযোগ নিহতের স্বজন ও প্রতিবেশীদের। ওদের টার্গেট হলো আমি, যেহেতু আমি একজন প্রবাসী, ওদের টার্গেট হলো আমি। ওরা আমাকে হামলা করতে এসে তারপর আমার ভাই হয়েছে, খুন হয়েছে। কিরিচ নিয়ে আমাদেরকে আমার বাইকে কাটছে, আবার আমার এখানে একটা দা মারছে, এখানে একটা মারছে, এখানে একটা মারছে, আমরা হাতে ধরছি, এখানে একটা মারছে। তারপর আমরা 4 জন আহত হয়েছি। আমার ভাই যেটা মারাল হয়েছে ওইটা মারা গেছে, ওনার এখানে বাড়ি মারছে। আরো সুস্থ বিচার চাই, প্রশাসন আছে পুনর্বদলি খুন চাই। বারবার রাস্তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর উনি করে নেই। এরপরে নাকি আবার 2 মাস আগে নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলছে কামালগঞ্জ। স্থানীয়রা জানান, শনিবার মামলার তদন্তে যায় পুলিশ। এর আগেই বিএনপি নেতা ও তার লোকজন হামলা চালায় প্রবাসী সিদ্দিকের পরিবারের সদস্যদের ওপর। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আসা যাওয়ার পথে প্রতিবন্ধকতা নিয়ে একটা কোর্টে আগে মামলা, গত মাসে মামলা করছে, তো ওই মামলাটা এখনো চলমান আছে। তো ওই বিষয়ে কালকে তদন্ত করার কথা ছিল। তো এর আগে ঘটনাটা ঘটছে বিকালে। এ ব্যাপারে অভিযুক্ত কামাল ও ইসমাইলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জুবাইর রিফাত, যমুনা নিউজ। গাজীপুরের কাশিমপুরে চাঁদার দাবি ও কারখানার মালামাল লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল রৌফ খান। তার অভিযোগ, থানায় মামলা নথিভুক্ত হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সকালে কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। তার অভিযোগ, রমজান আলী ও তার সহযোগীরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার কারখানায় হামলা চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রমজান আলী ও তার সহযোগীদের হুমকিতে তিনি ও তার পরিবার রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়। তাই সুষ্ঠু তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। দুপুরে মিরপুরে ১ নম্বরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান তিনি। সেখানে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। সুন্দরম ও লোকায়ত নামে 2টি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও 20টির বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে 10 দিন ব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়েছে। গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের আয়োজনে আজ প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় 1 মিনিটের জন্য কর্মবিরতি দিয়ে নীরবতা পালন করেন কারখানার কর্মকর্তা কর্মচারীরা। পরে মসজিদের ইমাম ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম করানো হয়। কর্মকর্তারা বলেন, নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 10 দিন ব্যাপী মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে যমুনা গ্রুপ স্পিনিং ডিভিশনের উদ্যোগে কোরআন খতম করানো হবে। 250তম বছরে বহু সাম্রাজ্যের পতন হলেও টিকে আছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতির প্রতীক মার্কিন পতাকা। স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসের স্মৃতিচারণার পাশাপাশি স্পষ্ট রাজনৈতিক বার্তাও ছিল মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক, অ্যারিজোনা থেকে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র জুড়ে আতশবাজির ঝলকানি। উপলক্ষ স্বাধীনতার 250 বছর পূর্তি।
কনসার্ট, ফ্লাইপাস্ট, মেলা, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 শতকের যাত্রা উদযাপিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজন করা হয়েছে বিশাল সমাবেশ, যেখানে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রায় ভেস্তেই যাচ্ছিল আয়োজন। ট্রাম্পের দাবি অনুযায়ী 3,75,000 মানুষ জড়ো হয়েছিল সেখানে, যদিও ঝড় বৃষ্টি, বজ্রপাতের শঙ্কায় সরিয়ে নেওয়া হয় তাদের। সব অনিশ্চয়তা পার করে মার্কিন প্রেসিডেন্ট যখন মঞ্চে দাঁড়ালেন তখন রাত প্রায় 11টা। প্রায় 40 মিনিটের ভাষণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্মরণ করেন ট্রাম্প। 250 শতাব্দী ধরে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন হিসেবে টিকে আছে আমেরিকা। বক্তব্যে এমন দাবি করেন ট্রাম্প। আজ আমরা একত্রিত হয়েছি ইতিহাসের অন্যতম গৌরবময় মাইলফলক যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের জন্য। 2.5 শতাব্দী ধরে পৃথিবী বহু সাম্রাজ্য, শক্তিশালী রাজ্য, পরাক্রমশালী জাতি এবং স্বৈরশাসকের উত্থান পতন দেখেছে, কিন্তু আমেরিকা এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগের কেবল সূচনা হলো বলে মন্তব্য করেন তিনি। এটা স্বাধীনতার দেশ, মুক্তির দেশ। এই পতাকা বিশ্বের সবচেয়ে অসাধারণ, সবচেয়ে ব্যতিক্রমী আর সবচেয়ে শক্তিশালী জাতির প্রতীক। আগের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন ভালো আছি। আমাদের জনগণ সাহসী, আমাদের সংস্কৃতি অসাধারণ। বিভিন্ন যুদ্ধে বীরত্বের জন্য মার্কিন প্রবীণ নেতাদের প্রতি সম্মাননা জানানো হয় এই আয়োজনে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।